গল্পের সুর চ্যানেলে আমি রোমানান উপর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সমরেশ মজুমদারের লেখা একটি গল্প প্রাকৃতিক। সাত সকালের বাস ধরে বীরপাড়া থেকে শহরে এসেছিল পুলক। নতুন বউ দিশাকে শহরটার কথা অনেক বলেছে সে। এখানে এসে 4 বছর বয়সে ঠাকুরদার হাত ধরে এসে স্কুলে ভর্তি হয়েছিল। বীরপাড়া থেকে দূরত্ব বেশি নয়, কিন্তু মাঝের বিরাট নদী পার হতে অনেক সময় লাগে বলে দিনে দিনে ফিরে যাওয়া যায় না। নদীর কাছাকাছি এই বাড়িতে থেকে স্কুলে পড়াশোনা করেছে সে। এই শহর বড় সুন্দর, চারদিকে তার ছেলেবেলার স্মৃতি ছড়িয়ে রয়েছে। এখানে এলেই মন বড় ভালো হয়ে যায়। দিশার বাপের বাড়ি ময়নাগুড়িতে, নদী পেরিয়ে যেতে হয়। কথা হয়েছিল সন্ধে নামার আগে দিশাকে ওর দাদা এসে ময়নাগুড়িতে নিয়ে যাবেন। পরের দিন পুলক ওদের বাড়িতে যাবে। আজকে সন্ধেটা পুলক তার স্কুলের বন্ধুরা যারা এই শহরে এখনো আছে তাদের সঙ্গে আড্ডা মারবে। গতকাল দেখা হয়নি ওদের সঙ্গে। দুপুর না কাটতেই আকাশের মুখ কালো হয়ে এলো। দিশার দাদা তাড়াতাড়ি নদী পার হওয়া উচিত বলে বোনকে সঙ্গে নিয়ে ফিরে গেলেন। আর তার কিছুক্ষণ পরেই বৃষ্টি নামল। এ বাড়িতে পুলকের বাল্যকাল কেটেছে। তখন ঠাকুরদা এবং বিধবা পিসিমা ছিলেন। পরে এলেন ছোট কাকা, ধার্মিক মানুষ। একটা সরকারি চাকরি ছাড়া সকাল সন্ধ্যা পুজো আচ্চা নিয়ে থাকেন। বিয়ে করেননি। একজন রান্নার মাসে সকালে এসে সব কাজ সেরে বিকেলে ফিরে যায়। তাই দিশা ওর দাদার সঙ্গে ফিরে যাওয়ায় কাকা যেন একটু স্বস্তি পেয়েছিলেন। পুলককে বলেছিলেন, বন্ধুদের সঙ্গে দেখা করে তাড়াতাড়ি ফিরে এসো, মনে হচ্ছে আজ ভাসাবে। আর হ্যাঁ, আমি রাত 9টার আগেই খেয়ে নেই, নিজেই খাবার সাজিয়ে নেই। তাড়াতাড়ি ফিরতে ভুলে যেও না। পুলকের মনে হলো সে কাকার গলায় ঠাকুরদার আওয়াজ শুনতে পাচ্ছে। তবে ঠাকুরদার রাতের খাওয়ার সময় ছিল 9টা নয়, 8:30। ছাতা মাথায় রাস্তায় নামল পুলক, কিন্তু কিছুটা গিয়েই সে একটা গাছের নিচে দাঁড়িয়ে গেল। বৃষ্টির বেগ বেড়েই চলেছে। এর মধ্যে জামা এবং প্যান্টের খানিকটা ভিজেও গিয়েছে। আলো কমতে কমতে শেষ পর্যন্ত অন্ধকার চারপাশ ঘিরে ফেলল। এই অবস্থায় বন্ধুদের খোঁজে যাওয়া বোকামি হবে। সে ফেরার জন্য পা বাড়াল। কাকা দরজা খুলে বললেন, শখ মিটল? ছেলেবেলায় তো এখানেই ছিলে, ভুলে গেলে কি করে? এই বৃষ্টিতে পথ চলা যায় না। পুলক মাথা নেড়ে মেনে নিল, জবাব দিল না। ঘণ্টাখানেক বাদে আচমকা আলো নিভে গেল। সঙ্গে সঙ্গে খুটখুটে অন্ধকার দুচোখ অন্ধকার করে দিল। বাড়ির বাইরেটা দেখা যাচ্ছে না জানলা বন্ধ থাকায়। একটু ফাঁক করে কোথাও আলো দেখতে না পেয়ে সে ঝটপট জানলার পাল্লা বন্ধ করে দিল। উত্তর বাংলার বর্ষাকালে বৃষ্টির ধরন তাহলে একই আছে। ছেলেবেলা থেকে সে দেখে এসেছে সন্ধে থেকে যে বৃষ্টি ঝমঝমিয়ে নামে তার সব জল যেন ফুরিয়ে যায় ভোর হওয়ার ঘণ্টাখানেক আগে। আকাশ থেকে সব মেঘ ঝেঁটিয়ে দূর করে দেয় দুরন্ত বাতাস। সূর্য উঠে ঝলমলিয়ে, গোটা দিন ঝকমকে থাকে। কাকার সঙ্গে রাতের খাওয়া শেষ করল পুলক। কাকা বললেন, আজ মনে হয় বৃষ্টিটা ভোগাবে। অন্য রাতের থেকে হাওয়ার শব্দ বেশি জোরালো। হাওয়া জোরালো হলে তো বৃষ্টি দুর্বল হয়ে যায়। পুলক বলল, সব সময় কি একই নিয়ম চলে হে? কাকা বলেছিলেন। দিশার সঙ্গে কথা হয়ে আছে। পুলক ভোর ভোর ঘুম থেকে উঠে চা খেয়েই বেরিয়ে যাবে। নৌকায় তিস্তা পেরিয়ে বাস ধরে ময়নাগুড়িতে পৌঁছবে সকাল 9টার আগেই। দিশা তৈরি থাকবে তার জন্য। আলো নেই, পৃথিবীটা নিশ্ছিদ্র অন্ধকারে তলিয়ে রয়েছে। ঘুম আসতে দেরি হল না।
বর্ষার সময় পাখার হাওয়া ছাড়াই দিব্যি ঘুম আসে। চোখ বন্ধ করে সে বিছানায় শুয়ে ভাবছিল, স্কুল জীবনে বর্ষার সময়ে এরকম বৃষ্টির শব্দ প্রায় প্রতি রাতে শুনতে পেত। কলকাতায় চলে গিয়ে এই শব্দ আর কানে আসে না। ভাবতেই অপূর্ব ভালো লাগা মনে ছড়িয়ে গেল। মনে হলো সে যেন দোলনায় দুলছে, খুব ধীরে, যত্ন করে তাকে দোলানো হচ্ছে। বেশ মজা লাগছিল পুলকের এইরকম দুলতে, কিন্তু মজাটা চটকে যেতে সময় লাগল না। সে কেন বিছানায় শুয়ে দুলবে? ধর্মরে উঠে বসতেই বিছানাটা একপাশে ঈষৎ কাত হয়েও ঠিক হয়ে গেল। ঠিক তখনই জলের ছলাৎ ছলাৎ শব্দ কানে এলো। এই শোয়ার ঘরে এমন শব্দ কি করে এলো? অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু একটু বাদে পুলকের বুঝতে অসুবিধা হলো না, সে যখন গভীর ঘুমে তলিয়েছিল তখন ঘরে জল ঢুকেছে। সে জল এখন খাটটাকে অল্প অল্প ভাসাচ্ছে। কিন্তু এটা কি করে সম্ভব? এ বাড়ির 3 পাশে বাগান, কোনো পুকুর নেই। ঘরের ভেতরে জল এলো কি করে? জলের লাইন ভেঙে ঘরে এত জল কখনোই ঢুকতে পারে না। তবে জল বয়ে যাচ্ছে সিকিমাইল দূরের নদীতে। বর্ষাকালে প্রবল বৃষ্টি হলে নদীর জলকে সামান্য উপরে উঠে আসতে দেখেছে পুলক। বাড়ির ভেতর অবশ্য তা কখনো ঢোকেনি। বাগানে পায়ের পাতা ডোবানো জল দিনভর থেকে বিকেলে নেমে গিয়েছে নদীতে। ঘরের ভেতরে ঢুকে খাট ভাসাতে যে পরিমাণ জল প্রয়োজন তা কেউ কল্পনাও করত না তার ছেলেবেলায়। অন্ধকারে ভেলার মতো খাট ভাসছে। দুবার নামবার চেষ্টা করেছিল পুলক, কিন্তু খাটের ধারে শরীরের ওজন দিতেই সেটা উল্টে যাওয়ার উপক্রম হচ্ছিল। দ্রুত মাঝখানে চলে আসায় দুর্ঘটনা ঘটেনি। খানিক বাদে পুলকের মনে হলো খাটটা আগের থেকে বেশ উপরে উঠে এসেছে। সে স্পষ্ট বুঝতে পারল ঘরের ভেতরে জল একটু একটু করে বেড়ে চলেছে। বেড়ে চলা জল খাটটাকে উপরে তুলছে, তাতে কোনো সন্দেহ নেই। চুপচাপ চিত হয়ে শুয়ে রইল পুলক। এছাড়া কিছুই করার নেই। নিশ্চয় পাশের নদীতে প্রবল বন্যা হয়েছে। হয়তো পাহাড়ের কোথাও ধস নামায় নদী আর জল ধরে রাখতে পারছে না। এরকম ঘটনা ইদানিং ঘটলে সে অবশ্যই শুনতে পেত। তবে দিশা তার দাদার সঙ্গে ফিরে গেছে। যাওয়ার সময় কল্পনা করা যায়নি কাজটা কত ভালো হয়েছে। সাঁতার জানা তো দূরের কথা, দীঘার হাঁটু জলেই দিশা নামতে চায় না। এই অবস্থায় থাকলেও হৃদযন্ত্র বন্ধ হয়ে যেত। ঘরের ভেতর জল স্থির হয়ে নেই, ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে। তাই খাটটাও 3 ভাগ জলের গভীরে থেকেও 1 ভাগ উপরে রেখে মেঝে ছেড়ে অনেক উপরে উঠে এসেছে। কিছু করার নেই। পুলক ভাবল, সে যদি খাট থেকে নিচে আসে তাহলে তাকে বুক জলে দাঁড়াতে হবে। বুক জলের চাপ নিশ্চয় দরজার উপরে পড়েছে। ওই দরজা খোলার শক্তি তার নেই। তাকে অপেক্ষা করতে হবে জল নেমে যাওয়া পর্যন্ত। অতএব চুপচাপ চিত হয়ে শুয়ে থাকা ছাড়া আর কি করার আছে? হঠাৎ বাঁ পাশ থেকে শীতল স্পর্শ সরসর করে উঠে এলো কোমরের পাশ দিয়ে, চলে যেতে থাকলো 2 পায়ের পাতার দিকে। ওর মুখ যখন পায়ের পাতা থেকে নেমে গেছে তখনও পুলকের শরীর বেয়ে চলেছে। ওটা কি তা অনুমান করে প্রায় পাথর হয়ে গেল সে। সাপটার শরীরের শেষ প্রান্ত যখন তার পা থেকে খাটের উপর নেমে গিয়েছে তখন সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছে পুলকের। শরীর থেকে সব শক্তি যেন উধাও হয়ে গিয়েছে। হৃৎপিণ্ড প্রবলভাবে চঞ্চল হয়ে উঠেছে। শ্বাস স্বাভাবিক হচ্ছিল না কিছুতেই। পুলক অনুমান করল সাপটা তার পায়ের পাশে কুণ্ডলি পাকিয়ে রয়েছে। বেড়ে চলা জল নিশ্চয় ওকে ভয় পাইয়েছে। তা আক্রান্ত না হলে সাপটা তাকে আক্রমণ করবে না। না, নিজেকে সংশোধন করল পুলক। আক্রান্ত হয়নি, কিন্তু কাউকে ভয় পেলেও সাপ ছোবল মারে। অতএব শরীরের কোনো অংশকেই বিন্দুমাত্র অস্থির করা যাবে না। মৃতদেহের মতো পড়ে থাকতে হবে। জল বাড়ছে,
কিন্তু পুলক কিছুই দেখতে পাচ্ছে না। খাট এখন অনেক উপরে উঠে এসেছে। এক লহমার জন্য সাপের কথা ভুলে গেল পুলক। সে বাঁ হাতটা মাথার উপরের দিকে ঈষৎ তুলতেই চমকে ওঠে এবং ভয় পেয়ে নিঃশব্দে নিচে যেমন ছিল তেমন রেখে দিল। সর্বনাশ! খাট এখন মেঝে থেকে অনেক উপরে, প্রায় ছাদের নিচে। ঘরের ঠিক মাঝখানের ছাদ থেকে পাখা ঝুলছিল। কাল শোয়ার আগে সেই পাখার সুইচ অফ করেছিল কিনা মনে এলো না, কিন্তু এখন যে পরিষ্কার জল উপরে উঠেছে তাতে পাখার ব্লেডগুলো জলে তলিয়ে থাকাই স্বাভাবিক। আতঙ্কিত হলো পুলক। যদি বিদ্যুৎ চালু থাকে তাহলে তাকে শক খেয়ে মরতে হবে। খাটটা কাঠের। কাঠের খাটে শুয়ে থাকলে কি বিদ্যুৎ সক্রিয় হতে পারবে? হঠাৎ শ্বাস ভারী হলো। নাকের উপরে হাত তুলতেই ছাদের নিচের অংশ স্পর্শ করল সে। আরেকটু জল বাড়লেই তার মাথা ছাদের গায়ে লাগবেই, আর তারপর 1 ইঞ্চিও যদি বাড়ে তাহলে মাথায় যে চাপ পড়বে তা সহ্য করা তার পক্ষে সম্ভব হবে না। খাট আর দেওয়ালের মধ্যে মাথা থেকে পা প্রাণহীন স্যান্ডউইচের মতো পড়ে থাকবে যতক্ষণ জল না নেমে যায়। জলে ডুবে মানুষের মরে যাওয়া খুবই স্বাভাবিক ঘটনা, কিন্তু জলের চাপে কেউ মারা গিয়েছে এ কথা সচরাচর শোনা যায় না। আজ সেই বিরল ঘটনাটা সে ঘটতে দিতে চায় না। পাশ ফিরল পুলক। কাঁধ ঈষৎ ঘষে গেল ছাদের নিচের অংশের সঙ্গে। ধীরে ধীরে দুটো হাঁটু মুড়ে বাঁ পাশে নিয়ে গিয়ে জলে নেমে পড়ল পুলক। তারপর খাটটাকে দেওয়ালের গায়ে নিয়ে যেতে জলে 2 পায়ের ধাক্কা দিতে লাগল। দেওয়ালের স্পর্শ পেতেই সে খাট ছেড়ে জলে ডুব দিল। ডুব সাঁতারে সে অভ্যস্ত নয়। মাথার উপর জল বুকের চাপ বাড়াচ্ছে। কোনো রকমে ঘরের দরজায় পৌঁছে সমস্ত শক্তি এক করে দরজার খিল নামিয়ে ওটাকে খুলতে চাইল সে। প্রথমবারে কোনো কাজ হলো না। বুকের বাতাস শেষ হয়ে আসছে। শেষবারের চেষ্টা করল সে। এবার দরজার পাল্লা ঈষৎ খুলল। সেটা পুলককে উৎসাহিত করল। কোনো রকমে দরজার বাইরে এসে পা দিয়ে নিচের মেঝে ঠেলতেই শরীর উঠে গেল ওপরে। বৃষ্টি পড়ছে, কিন্তু তা অনুভব করল না পুলক। হা করে সে বাতাস নিতে চেষ্টা করল জলের উপরে শরীর ভাসিয়ে। যখন একটু ধাতস্থ হল তখন তার খেয়াল হল চারপাশের কিছুই দেখা যাচ্ছে না। বৃষ্টি পড়েই চলেছে হুড়মুড়িয়ে। কোথায় পা রাখবে বুঝতে পারছিল না পুলক। এতক্ষণ মনে ছিল না, এখন খেয়াল হল কাকা কেমন আছেন তা দেখতে কাকার ঘরের দিকে সাঁতার কেটে এগোতেই বিদ্যুৎ চমকাল এবং মেঘের গর্জন শোনা গেল। ওই পলকের আলোতে দালান বাড়িটা দেখে চমকে উঠল সে। বাইরের ঘরে শুয়েছিল পুলক। দরজা খোলাতে সে বাড়ির বাইরে চলে এসেছে। সে দেখল এতক্ষণে জলে ডুবে গেছে দরজার ঊর্ধ্ব প্রান্ত। কার্নিশের কাছে পৌঁছে গেছে জল। আকাশের বিদ্যুৎ চলে যেতেই সব ঘন অন্ধকারে মুড়ে গেল। দালান বাড়ির কার্নিশে পা রাখল পুলক। কার্নিশে উঠে সে কিছুক্ষণ বসে রইল। জলে ভিজে যাচ্ছে শরীর। বুকের বাতাস স্বাভাবিক হতে সে চিৎকার শুনতে পেল। কিশোর কণ্ঠের চিৎকার। ঠিক কে বলছে তা হাওয়া আর বৃষ্টির শব্দে বোঝা যাচ্ছে না। যেদিক থেকে চিৎকার ভেসে আসছিল সেদিকে তাকাতেই বিদ্যুৎ চমকাল। এক পলকের জন্য একটা টেবিল আঁকড়ে ধরে জলের স্রোতে ভেসে যেতে যাকে সে দেখল তার বয়স 10 কি 12। বিদ্যুৎ নিভে যেতেই ছেলেটির গলার চিৎকার শুনতে পেল না পুলক। বাতাস বাতাসের মতো বইছে ঝড় হয়ে। বৃষ্টি বৃষ্টির মতো পড়ে চলেছে। কোনো রকমে কার্নিশ থেকে ছাদে উঠে এলো পুলক। এই প্রথম তার মনে হলো সে বেঁচে গেছে। এ ছাদও যদি জলের তলায় তলিয়ে যায় তাহলে শহরটাকে পরে কেউ খুঁজে পাবে না। ঝড় জল সামলে সে ছাদে ওঠার দরজার কাছে পৌঁছে যেতে পারল। দরজাটা ভেতর থেকে বন্ধ করে রাখা আছে। পুলক চারপাশে তাকালো। বৃষ্টির তেজ যেন খানিকটা কমেছে।
এখানে বসে থাকলে শুধু জলে ভিজতে হবে, প্রাণ যাবে না। কিন্তু সেই বালক আচমকা চুপ করে গেল কেন? বালক নিশ্চয়ই এই পাড়াতেই থাকে, তাহলে সে একা কেন? একটা কাঠের টেবিল আঁকড়ে ধরে বালক ভেসে যাচ্ছে বাড়ির লোকদের থেকে বিচ্ছিন্ন হয়ে। তারা কোথায় গেল? বালকের কোনো সাড়া শব্দ কানে আসছে না কেন? আবার ছাদের প্রান্তে হেঁটে এলো পুলক। কাকার পক্ষে এই বাড়ির একতলায় এখন থাকা সম্ভব নয়। জল যখন কার্নিশে উঠে গেছে তখন বোঝাই যাচ্ছে ওই ঘরের ভেতর আর বাতাস নেই। কাকা কি সাঁতার জানতেন? জানলেও জল ভরা ঘরে অনন্তকাল সাঁতরে যাওয়া সম্ভব নয়। কিন্তু এই রাত্রে যখন ভয়ঙ্কর দুর্যোগ চলছে তখন সে কি করতে পারে? তবু হাওয়ার শব্দ একটু কমে আসতেই সে মুখের দুপাশে হাত নিয়ে এসে যতটা সম্ভব জোরে চিৎকার করল, কাকা, আপনি কোথায়? কাকা! কিন্তু কাকার সাড়া পাওয়া গেল না। হঠাৎ নজরে এলো কুকুরটা। এক ঝলক বিদ্যুৎ চলকে ওঠায় কুকুরটাকে দেখা গেল। ভিজে কাদা হয়ে গেছে জন্তুটা। জল যদি এখানে উঠে আসে তাহলে ওর কোথাও যাওয়ার জায়গা থাকবে না। পুলক হাত বাড়ালো ঈষৎ নিজের ঊর্ধ্বাঙ্গ নিচু করে। আয় আয় আয়! কানে সে দাঁড়ানো জন্তুটা পুলকের বাড়ানো হাতকে অবলম্বন করে লাফিয়ে উপরে উঠে এলো। এসে মাথা নিচু করে দাঁড়ালো। ভিজে চপচপ করছে ওর শরীর। জলে ভাসতে ভাসতে এখানে এসে বেচারার কপাল ভালো থাকায় বেঁচে গেছে। ওকে স্বস্তি দিতে ওর ভেজা মাথায় হাত বোলালো পুলক। সঙ্গে সঙ্গে গর্জন শুনতে পেল সে। বিদ্যুতের ঝলকে দেখতে পেল ভয়ঙ্কর ভঙ্গিতে দাঁত বের করে তার দিকে তাকিয়েছে প্রাণীটা। সম্ভবত সে আবার হাত বাড়ালেই আক্রমণ করবে। হাত সরিয়ে নিল পুলক। পরের বারের বিদ্যুৎ ঝলসে ওঠার সময় সে দেখতে পেল প্রাণীটা দৌড়ে বন্ধ দরজার পাশে গিয়ে হাঁটু মুড়ে বসে পড়ল। নিজের ভুল বুঝতে পারল পুলক। ওটা কোনো মতে কুকুর নয়। ওপাশে নদীর চরে কাশ গাছের জঙ্গলে এককালে শিয়ালের ডাক শোনা যেত। ওরা বর্ষার সময় কোথায় যেত তা ছেলেবেলায় বুঝতে পারত না। মাঝে মাঝে ওরা খাবার খুঁজতে বাড়ির কাছাকাছি চলে আসত। এই শেয়ালটি নিশ্চয়ই নদীর চর থেকে ভাসতে ভাসতে চলে এসেছে। শিউরে উঠল পুলক। মানুষের হাতের স্পর্শ পেতে অনভ্যস্ত শিয়াল ভয় পেয়ে আত্মরক্ষার জন্য আক্রমণ করতেই পারে। কুকুর কামড়ালে জলাতঙ্ক হলেও হতে পারে। শিয়াল কি শুধু একবার কামড়ে মুখ সরিয়ে নেবে? যদি বা নেয় তাহলে নিশ্চয়ই ভয়ঙ্কর রোগ হতে পারে। বিদ্যুতের আলোয় সে শিয়ালটাকে দেখল। এখন দাঁত বের করে নেই। আচ্ছা, ওটা শিয়াল তো? যদি নেকড়ে হয়? সর্বনাশ! পুলক ভয়ে ভয়ে তাকালো। আবারও বিদ্যুৎ চমকালো। প্রাণীটিকে দেখে সে নিশ্চিত হল এটা নেকড়েই। বৃষ্টি এতক্ষণ তেজ হারিয়েছিল, এবার জেকে এলো। শীত শীত বোধ হল পুলকের। নিশ্চয় কাল জ্বর আসবে। ভাবতে হাসি পেয়ে গেল। এ প্রলয়ের রাতে শেষ পর্যন্ত সে বেঁচে থাকবে কিনা তারই নিশ্চয়তা নেই। সে আগামীকালের অসুস্থতার কথা ভাবছে। আচমকা বৃষ্টি থেমে গেল। আর কি আশ্চর্য ব্যাপার, মেঘগুলো ছিঁড়ে ছিঁড়ে যেতে লাগলো। আর সেই ছেঁড়া ফাঁক দিয়ে চাঁদের আলো পৃথিবীর শরীরে এক মায়াময় আলো ছড়িয়ে দিল। চাঁদটাকেই দেখা যাচ্ছে, এই নেই। মেঘ তাকে আড়াল করেই সরে যাচ্ছে। পুলক ছাদের কার্নিশের ধারে ছুটে গিয়ে তাজ্জব হয়ে গেল। জল আরও বেড়ে গিয়েছে। যে কার্নিশে পা রেখে সে উপরে উঠেছিল, যেখানে ওই নেকড়েটা দাঁড়িয়েছিল, তাকে আর চোখে পড়ছে না। জল বয়ে চলেছে কার্নিশের অনেক ওপর দিয়ে। চাঁদের আলোয় আম কাঁঠালের গাছগুলোর মাথা দেখা যাচ্ছে। গাছগুলো কি ভয়ঙ্কর স্থির। পুলকের নজর পড়ল ভেসে আসা কাপড়ের উপর। কাছাকাছি আসতেই সে বুঝতে পারল ভেসে আসছে একজন মহিলা, পরনে হলুদ শাড়ি। একটা কাঠের গুঁড়ি দু হাতের বাঁধনে আটকানো, কিন্তু মহিলার মুখ দেখা যাচ্ছে না।
ঢেউয়ে দুলতে দুলতে কাঠের গুঁড়ি ছাদের দিকে চলে আসতেই অনেকটা ঝুঁকে হাত বাড়িয়ে পুলক গুঁড়িটাকে ধরে ফেলল। তারপর কাছে টেনে এনে মনে হলো মহিলার শরীরে প্রাণ নেই। কাঠের গুঁড়ি জড়িয়ে ধরে মারা গিয়েছেন মহিলা। কে এই মহিলা? নিশ্চয়ই এই পাড়াতেই বাড়ি। ওর আত্মীয় স্বজন কি জানেন? পুলক মহিলার শরীর টেনে উপরে তুলতে চাইল, কিন্তু জল থেকে মৃতদেহ তোলা তার পক্ষে সম্ভব হল না। গুঁড়িটাকে ছেড়ে দিলে বন্যার জলে ভেসে যাবে। এ সময় সে আংটাকে দেখতে পেল। কার্নিশের একটু উপরে রাজমিস্ত্রিরা কেন লাগিয়েছিল তা তারাই জানে। সে আংটার গর্তে গুঁড়ির একটা ডাল ঢুকিয়ে দিতেই মৃতদেহ সমেত গুঁড়িটা ভাসতে লাগলো এক জায়গায়। ছাদের ঠিক মাঝখানে হাঁটু মুড়ে বসল পুলক। বোঝাই যাচ্ছে কাকা আর বেঁচে নেই। ওই বয়সে এই দুর্দান্ত প্রলয়ের মোকাবিলা করার ক্ষমতা ওর থাকার কথা নয়। বুকের ভেতরটা ভারী হলো। বাবা জ্যাঠারা সবাই চলে গিয়েছেন। থাকার মধ্যে ছিলেন এই কাকা। এই বাড়িতে থাকাই তার কাল হলো। ময়নাগুড়ি এই শহর থেকে মিনিট 40-এর দূরত্ব, কিন্তু মধ্যরাতে আসা এই প্রলয়ের কথা বাপের বাড়িতে ঘুমিয়ে থাকা দিশার নিশ্চয় জানার কথা নয়। কেউ যদি কোনো রকমে খবর পেয়ে তার ঘুম ভাঙায়, তাহলে দিশা কল্পনাই করতে পারবে না কত কাছ থেকে পুলক মৃত্যুকে দেখে এসেছে। ভাগ্যিস দিশা ওর দাদার সঙ্গে গতকাল বিকেলে চলে গিয়েছিল, নইলে। মাথা নাড়ল পুলক। দিশা পৃথিবী থেকে তার আগে চলে যাবে এ কথা কল্পনাও করতে পারছে না সে। ঝিমুনি এসেছিল। শীতল বাতাস কখন তার রাতের পোশাক শুকিয়ে ফেলেছে তা সে জানে না। ঝিমুনি ঘুম এনে দিল। কাত হয়ে পা গুটিয়ে ছাদে শুয়ে পড়ল পুলক। ঘুম ভাঙল যখন, তখন সূর্য উঠবো উঠবো করছে। ধর্মরে উঠে বসে সে চারপাশে তাকালো। ছাদ এখন জল শূন্য। মনে পড়ে যেতেই সে সন্তর্পণে ছাদের বন্ধ দরজার দিকে তাকালো। সেখানে নেকড়েটা আর নেই। সে মুখ ঘুরিয়ে পুরো ছাদের কোথাও তাকে দেখতে পেল না। নেকড়েরা সাঁতার জানে কিনা সে জানে না। জানলে ছাদের কার্নিশে ওরকম মৃত্যু ভয়ে ভীত হয়ে দাঁড়িয়ে থাকত না। তাহলে গেল কোথায়? তার মনে হলো নিশ্চয় জল কমে গিয়েছে, তাই ছাদের উপরে না থেকে নেকড়েটা নিচে নেমে গিয়েছে। এ সময় কাকের চিৎকার কানে এলো। সারা রাত ভয়ে গাছের ডালে ঘাড় গুজে বসে থাকা কাকগুলো সূর্যের আলো দেখে যেন জীবন খুঁজে পেয়েছে। পুলক কাকগুলোর দিকে তাকাতেই দেখল দুটো শকুন ডানা মেলে সবচেয়ে কাছের গাছের ডালে এসে বসল। পুলক মাথা নাড়ল। একেই বলে প্রাণের দায়। তা না হলে তো শকুনদের পাড়ার মধ্যে সচরাচর দেখা যায় না। ওদের থাকার জায়গা নিশ্চয় ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এ বন্যায়। ছাদের প্রান্তে এসে মুখ নিচু করে পুলক দেখতে পেল জল এর মধ্যে আরো কমে গিয়েছে। বাগানে যেসব গাছ ডুবে গিয়েছিল তাদের অনেকখানি দেখা যাচ্ছে। মুখ ঘুরিয়ে শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো পুলকের। একতলায় ঢোকার দরজার মুখে যে ছাউনিটা রয়েছে তার উপরে সে মহিলার শরীরটা কখন কি করে পড়ল কে জানে। পড়ে আছে চিত হয়ে। আর তার পাশে বসে মহিলার পেটের ভেতর মুখ ঢুকে দিয়েছে সেই নেকড়েটা। প্রবল আনন্দে পেটের নাড়িভুড়ি টেনে বের করে খেয়ে চলেছে। দৃশ্যটা এমন ভয়ানক যে প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল পুলক। আই ভাগ, ভাগ হিয়াছে! নেকড়েটা বিরক্ত হয়ে রক্তমাখা মুখ তুলে ওপরে তাকালো। তারপর একটু বিরক্ত হয়ে তার খাবার লুকিয়ে ফেলতে চাইল। মহিলার শরীর টেনে একপাশে নিয়ে যেতেই পুলক আবার চিৎকার করে উঠল। ততক্ষণে মহিলার শরীর সশব্দে জলে পড়ে গেছে। পড়ে জলের তলায় চলে গেল। নেকড়েটা শরীরটাকে খোঁজার চেষ্টা করল। দেখা না পেয়ে হাঁটু মুড়ে বসে সামনের পা দুটো জড়ো করে সেখানে মুখ রাখল। জল নেমে না যাওয়া পর্যন্ত তার পক্ষে নিজের আস্তানায় ফেরা সম্ভব নয়। কিন্তু পরের দৃশ্যটা দেখে চমকে গেল পুলক। জলের ধাক্কায় মহিলার শরীর
বেশ খানিকটা এগিয়ে গিয়ে আটকে গিয়েছে একটা খুঁটিতে। আর সেই শকুন দুটো ডানা মেলে উড়ে গিয়ে বসল সেই শরীরটার উপর। সরে এলো পুলক। রোদ উঠল, জল নেমে গিয়েছে হাঁটুর নিচে। ছাদে দাঁড়িয়ে পুলক যখন ভাবছে কিভাবে নিচে নামবে, ঠিক তখনই দূর থেকে কান্নায় জড়ানো চিৎকার ভেসে এলো। ক্রমশ সেটা সংক্রামক হয়ে গেল। এবার আশপাশের বাড়ি, যা গাছের আড়ালে থাকায় দেখা যাচ্ছে না, কান্না সংক্রামক হলো। ছাদের বন্ধ দরজায় জোরে জোরে ধাক্কা দিল সে। শব্দ হলো, সাড়া পাওয়া গেল না। এবার পুলক নিশ্চিত হলো কাকা ছাদের সিঁড়িতে উঠে আসতে পারেননি। যেহেতু একতলাটা জলের তলায় ডুবেছিল, তাই তার বেঁচে থাকার কোনো সম্ভাবনা নেই। ছাদের দিক থেকে দরজা খোলা সম্ভব হলো না। ছাদ থেকে কিভাবে নিচে নামবে তা যখন ভেবে পাচ্ছিল না পুলক, তখন বাড়ির পেছনে ঝাঁকড়া কাঁঠাল গাছটা তার নজরে এলো। সেদিকে গিয়ে সে দেখল গাছটার ডাল বাড়ির 3 ফুট দূরে, কিন্তু সেটা কতটা মজবুত তা বোঝা যাচ্ছে না। কিন্তু আর তো কোনো উপায় নেই। সারা রাত জলে ভেজে থাকা, টেনশনের কারণে শরীর দুর্বল হওয়া সত্ত্বেও ঝুঁকিটা নিল পুলক। কার্নিশে নেমে লাফিয়ে ডালটা ধরতেই তার মনে হলো ওটা ভেঙে যাচ্ছে। সেই অবস্থায় সে ওপাশের একটা ডালের নাগাল পেয়ে যেতে শরীরের ভার রাখতে পারল। কয়েক মিনিটের মধ্যে পুলক কোনো রকমে নিচে নেমে আসতে পারল। মাটির উপর তখন পায়ের পাতা ডোবা জল। আশপাশের বাড়ি থেকে তো বটেই, যেন সমস্ত পাড়া থেকে আর্তনাদ ভেসে আসছে। সব হারিয়ে যেতে মানুষের গলা থেকে এই ধরনের আওয়াজ বেরোতে পারে। কি করবে ভেবে পাচ্ছিল না পুলক। রাতে সে যে ঘরে শুয়েছিল সেখানে ঠুকে দেখল সবকিছু ভিজে সপসপ করছে। তার সুটকেসের ডালা রাতে খোলা ছিল। সেটার ভেতরে রাখা জামা কাপড়েও এখন জল জমে আছে। ওগুলো এখন পরে বের হওয়া যাবে না। সে দরজা টেনে বন্ধ করল। জল নেমে যেতে যেতেও জমে গেছে নিচু জায়গায়। বাইরে মুখ বাড়িয়ে পুলক দেখল একেবারে অচেনা লাগছে চারপাশ। অথচ এখানে সে বাল্যকাল, কিশোরবেলা কাটিয়েছে। পুলক বুঝতে পারল বাইরে গিয়ে কোনো লাভ নেই। গাড়ি তো দূরের কথা, রিকশার দেখা পাওয়া যাবে না। নিশ্চয়ই ময়নাগুড়িতে এতক্ষণ খবর পৌঁছে গিয়েছে। খবর শুনে তাদের সাহায্য করতে শ্বশুরবাড়ির লোকজন অবশ্যই রওনা হবে। এক্ষেত্রে ওদের জন্য বাড়িতে অপেক্ষা করা উচিত। পুলকের মনে হলো তাকে সাহায্য করতে দলের সঙ্গে দিশা নিশ্চয়ই আসবে। বাড়ির ভেতরে ফিরে আসতে সাপটাকে দেখতে পেল পুলক। সে যে ঘরে শুয়েছিল সেই ঘরের বারান্দা দিয়ে চলে যাচ্ছে। এটা কি সেই সাপ যে গতরাতে তার সঙ্গে এক খাটে আশ্রয় নিয়েছিল? কে জানে। পুলক বাড়ির ছাদে যাওয়া সিঁড়ির দরজার সামনে এসে দাঁড়াল। জোরে ঠেলেও বন্ধ দরজা খুলল না। এবার তার মনে সন্দেহ এলো, এটা কি করে হয়? ছাদের দরজা ভেতর থেকে বন্ধ, নিচের সিঁড়িতে ওঠার দরজাও ভেতর থেকে বন্ধ। কি করে হবে? তার মানে কেউ ভেতরে ঢুকে দরজা বন্ধ করেছিল। এই বাড়িতে কাকা ছাড়া আর কেউ যখন থাকে না, তখন প্রচণ্ড জোরে সে দরজায় ধাক্কা মারল, কিন্তু তবু দরজা খুলল না। ভেতর থেকে ছিটকিনি তো তুলে দেওয়া হয়েছেই, তার সঙ্গে সারা রাত জলে ডুবে যেন আরও এঁটে বসেছে পাল্লা। পাগলের মতো ধাক্কা দিতে লাগল সে। তবু দরজাটা যেমন ছিল তেমনই রয়ে গেল। কিন্তু তারপরে তাকে চমকে দিল কাকার কণ্ঠস্বর। কে কে ওখানে? স্বর ভেসে আসছে ছাদ থেকে। প্রচণ্ড ঘাবড়ে গেলেও সে কয়েক পা পিছিয়ে ওপরের দিকে তাকিয়ে দেখল হাত কাটা গেঞ্জি গায়ে নিচের দিকে ঝুঁকে দেখার চেষ্টা করছেন ছোট কাকা। শুকনো গলায় পুলক বলল, আগে আমি পুলক। ও তুমি? তা ওভাবে ধাক্কা দিচ্ছ কেন? ভেঙে যাবে যে। নতুন দরজার দাম কত তা নিশ্চয় তোমার জানা নেই। তারপরে একটু থেমে বললেন, হ্যাঁ বলো, তুমি নিশ্চয়ই কিছু বলতে চাইছ। হতভম্ব হয়ে গেল পুলক।
না, মানে আপনি কখন নিচে নামবেন? কাকা জবাব দিলেন না, চোখের সামনে থেকে সরে গেলেন। একা থাকতে থাকতে কাকাকে কি কিছুই স্পর্শ করে না? এমন গলায় কথা বললেন যে মনে হলো গতরাতে এই বাড়ি জলের তলায় ছিল না। মানুষ কি করে এত নির্লিপ্ত হয়? কাকা নেমে এলেন, পরনে গোটানো পাজামা আর গেঞ্জি। বারান্দায় দাঁড়িয়ে বললেন, খাটুনি বাড়িয়ে দিল। তার মানে? মুখ থেকে প্রশ্ন বেরিয়ে এলো পুলকের। তোমার চোখে কি নেবা হয়েছে? দেখছো না, প্রায় 6 ইঞ্চি পলি পড়ে গেছে সর্বত্র। কোনো ঘরই বোধহয় বাদ নেই। সেগুলো না হয় পরিষ্কার করা যাবে, কিন্তু ঘাসের উপর যে মোটা পলি পড়েছে সেগুলোকে পরিষ্কার করব কি করে? হায় হায়, কি যে করি! কপাল চাপড়াতে লাগলেন কাকা। দেখে মনে হচ্ছিল তার সন্তান মারা গিয়েছে। পুলক বলল, পরিষ্কার করার জন্য লোক পাওয়া গেলে। যা জানো না তা নিয়ে মন্তব্য করো না তো। 6 ইঞ্চি পলি তোলার সময় তারা বাগানটাকে একদম নাড়া করে দেবে। আহা, সবে চারা গজিয়েছিল, ডাগর ডাগর হয়ে উঠেছিল, সব পলিতে চাপা পড়ে গেল হে। ভালো জলে ধুয়ে নিলে। আহ, যে বিষয় জানো না সে বিষয়ে কেন কথা বলছো? এই পলিতে কি পরিমাণ বিষ আছে তা তোমার জানা নেই। সে বিষ বাগানটাকে একদম খেয়ে দেবে। ওফ! চোখে জল জমল কাকার। শ্বাস নিল, একটু জোরে শ্বাস নিল পুলক। সারা রাত ধরে নদীর জল ভয়ঙ্কর হয়ে ধ্বংসলীলা চালিয়েছে। পশু পাখি তো বটেই, কত মানুষের প্রাণ সেই বন্যায় হারিয়ে গিয়েছে তা হয়তো হিসেব করেও সঠিক জানা যাবে না। কত বাড়ি ঘর, রাস্তা আর ব্যবহারযোগ্য থাকবে না। কিন্তু এসব চিন্তা কাকার মাথায় নেই। তিনি নিজের হাতে লাগানো ফুল ফলের চারাগুলো পলিচাপা পড়ে গেছে বলে চোখের জল ফেলছেন। এই সময় বাইরে থেকে ডাক ভেসে এলো, পুলক, পুলক, তুমি কোথায়? কাকা হেসে বললেন, বোধ হয় তোমাকে যারা স্বস্তি দেবেন তারা এসে গিয়েছেন, আর কোনো চিন্তা নেই। একবার খিড়কির দরজার দিকে তাকিয়ে পুলক বলল, এই বাড়িতে এখনই থাকা যাবে না কাকা, আপনিও সঙ্গে চলুন। এদের সঙ্গে নিয়ে যেতে পারবে, এই গাছগাছালিদের? তুমি যাও পুলক, এদের সঙ্গে আমার শেকড় যে এখানকার মাটিতে ছড়িয়ে গেছে। শেকড় ছিঁড়ে গেলে শরীরে প্রাণ থাকে না। আমার জন্য চিন্তা করো না, যাও, তুমি যাও। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখে একটি গল্প, প্রাকৃতিক। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নুপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটিও চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।